ঠাকুরমশাই, আপনাকে বলছি, আপনি কিন্তু কাউকে বলবেন না এসব কথা। চল নিতাই, আজ রাতে মাছ ধরে আসি। দুজনে যাবো, রাতে মাছ ধরে আনবো। রেতের দিকে ভালো মাছ পাওয়া যাবে। কাল হাট বসবে, সেখানে মাছ নিয়ে যাবো বিক্রি করতে। কি হয়েছে বলো তো নিতাই? ও কেন এমন করছে? বলছে পাশের গ্রামে যাবে, এটার জন্য আমার সঙ্গে রাগারাগি করছে পর্যন্ত। দেখো বাবা, তুমি হলে ব্রাহ্মণের সন্তান, ওদের সঙ্গে খুব একটা মেলামেশা করো না। নিতাইকে বাঁচাতে গেলে ভবচরণকে বাঁচাতে পারবি না তারানাথ। কেন? তোর মুক্তি আটকে ছিল কেন? আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিকের গল্প সুকান্ত দাসের কলমে বৈকুণ্ঠপুরের মেছোভূত। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প সুকান্ত দাসের কলমে বৈকুণ্ঠপুরের মেছোভূত। মাছের জালটা ভালোভাবে গুটিয়ে তুলে আনতেই দুটো চোখ যেন ছানা বড়া হয়ে গেছিল ভবচরণের। মাছ ধরার জালটা ভরে যেন রূপোর মতো গিজগিজ করছে মাছ। খুব বেশি বড় নয় মাছগুলো, এই 1 বিঘত কিংবা তার চেয়ে একটু বেশি হবে। তবে ওই মাছই যথেষ্ট। এই আকালের বাজারে এমন মাছ পেলেও তার দিন যে ভালোভাবে চলে যাবে, সেই কথা ভবচরণকে আর ভাবতে হলো না। জালটা তুলতে তুলতেই আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে একটা প্রচণ্ড হাসি হেসে সে বলল, ভগবান ভগবান, এমন মাছ যে তুমি আমার কপালে লিখে দিয়েছিলে, সে তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ভবচরণ খুশিতে আনন্দে যেন এই মোটা শরীরেও ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছিল, কিন্তু সেটা সম্ভব নয়। জালে টান প্রবল, মাছ বেশি পড়েছে বলেই জালটা যেন আরো বেশি ভারী হয়ে এসেছে। কিন্তু এত তো ভারী হওয়ার কথা নয়। একলা একলা জালটা টানতে টানতে এবার ভবচরণ পেছনের দিকে তাকালো। আহা, এই সময় কেউ একটা থাকলে ভালো হতো। আসার সময় নিতাইকে সে আসার কথা বলেছিল, কিন্তু নিতাই রাতের বেলা মাছ ধরতে যেতে রাজি হলো না। তার উপরে আজ আবার শনিবার। রবিবার বাবুই ঘাটার কাছে একটা ছোটখাটো বাজার হাট বসে, সেইখানে মাছ নিয়ে যেতে পারলে বেশ লাভ। তাই একটু জোর করেই ভবচরণ নদীর ঘাটে এসেছিল। চারপাশটা ফাঁকা, কোথাও কেউ নেই। নদীর এই ঘাটের দিকে বন জঙ্গল খুব একটা নেই। একটু দূরে গ্রামের পথ দেখা যায়। 2-একটা ছোট বড় গাছ এখানে ওখানে দাঁড়িয়ে রয়েছে। সামনে দিয়ে কুলু কুলু করে নদীর জল বয়ে যাচ্ছে। জাল টানতে টানতে একটা অদ্ভুত অনুভূতি ভবচরণকে এসে ধাক্কা দিল। চারপাশে কোথাও কেউ নেই, আর এমন সময় যদি ওই মাছ ভরা জালটা বেয়ে উপরের দিকে কিছু একটা উঠে আসে। কথাটা ভাবার সঙ্গে সঙ্গেই জালের উপর একটা ধাক্কা লাগলো যেন। ভবচরণ দেখতে পেল কখন যেন জালের ওপরে ঝাঁপিয়ে পড়ে সেখানে বসে আছে একটা সাদা কাপড় পরা নারী মূর্তি। একটা অদ্ভুত হাড় হিম করা হাসি বেরিয়ে আসছে তার মুখ থেকে। তার মাথার চুলগুলো ভেজা ভেজা, চুলগুলো মুখের সামনে এসে পড়ে মুখটাকে আড়াল করে রেখেছে। ভবচরণ ভয়ে থরথর করে কেঁপে উঠল। এমন রাতের বেলা নদীর ঘাটের কাছে মাছের গন্ধে যারা আসে, তারা মানুষ মোটেই নয়। আমার জালটা ছেড়ে দে, আমার জালটা ছেড়ে দে। সেই মূর্তির মধ্যে কিন্তু জাল ছাড়ার কোনো রকম লক্ষণ দেখা গেল না। তার বদলে একটা কচর মচর শব্দ শুনতে পেয়ে ভালো করে সামনের দিকে একবার তাকালো ভবচরণ। আর তাকাতেই এইবার ভবচরণ যেটা দেখতে পেল, তাতে তার পায়ের তলার মাটি যেন সরে গেল।
জালের ভেতরে হাত ঢুকিয়ে জালের সুতো ছিঁড়ে ছিঁড়ে মাছগুলোকে বার করে আনছে ওই সাদা কাপড় পরা মূর্তিটা, আর তারপর মুখের ভেতর ফেলে কচর মচর করে চিবিয়ে খেয়ে চলেছে কাঁচা মাছ। মুখ থেকে মাছের রক্ত আর নাড়ি ভুঁড়ি যেন গলে গলে পড়ছে তার লালার সাথে। তার মুখটা ভালোভাবে দেখা না গেলেও মাছগুলোর এই অন্তিম পরিণতি দেখে ভবচরণের গাটা কেমন যেন গুলিয়ে উঠল। আর এই দৃশ্যটা দেখতে পেয়ে যেন জলের উপরে বসে থাকা সেই মূর্তিটা খিলখিল করে হেসে উঠে বলল, এখনো এইখানে দাঁড়িয়ে আছি হারামির বেটা। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা মুখ পোড়া, নইলে তোর ঘাটটাও এমন করে ভেঙে খাবো। ভবচরণ পালিয়েই আসছিল, কিন্তু কি একটা মনে হতেই সে নিজের মনে সাহস সঞ্চয় করে ফেলে। ভবচরণ মেছুরে, এসব ব্যাপার সে এর আগেও দেখেছে। সে জানে এই সময় সাহস হারাতে নেই, ভয় পেতে নেই, তাহলেই কিন্তু বিপদ। সাহসে ভর করে জালের উপর একটা হ্যাঁচকা টান দিয়ে সে বলল, সরে যা আমার জালের উপর থেকে, সরে যা বলছি। এই তুই যেখানে খুশি চলে যা, কিন্তু আমার জাল ছাড়, আমার জাল ছাড়। জালের উপর টান দেওয়ার সঙ্গে সঙ্গে মূর্তিটা একপাশে হেলে গেছিল, আর একটু হলেই মাটিতে পড়ত। ঠিক তখনই ভেজা চুলগুলো মাথার এক পাশ থেকে সরিয়ে সে সোজা তাকালো ভবচরণের দিকে। আর ভবচরণ দেখতে পেল তার মুখের ভেতর থেকে বাইরে বেরিয়ে রয়েছে খয়াটে কালচে হয়ে যাওয়া কতগুলো দাঁত। হিংস্রভাবে সে ভবচরণের দিকে তাকাতেই তার দুই চোখ কালো অন্ধকারের মধ্যেও যেন ঝলসে উঠল। সে ফ্যাঁস ফ্যাঁসে ক্রুদ্ধ কণ্ঠে বলল, তবে এত বড় সাহস তো, তুই আমায় জালের ওপর থেকে ফেলে দিচ্ছিলি। এবার দেখ আমি তোর কি করি। এতক্ষণে ভবচরণ সত্যি ভয় পেয়েছে। বিভৎস মূর্তিটা দুই হাতে ভবচরণের জালটাকে ধরে এক ঝটকায় ফালা ফালা করে ছিঁড়ে ফেলল। রূপালী মাছগুলো ছটফট করতে করতে পড়ল মাটির উপরে। দড়ি ধরে টানছিল ভবচরণ, তাই সেও ছিটকে গেল একটা গাছের দিকে। আর ঠিক তখনই বিভৎস মূর্তিটা লাফিয়ে এসে পড়ল তার পেটের উপরে। নিজের মুখ থেকে বেরিয়ে আসা মাছের চিবনো অংশগুলো থুথু করে ফেলতে লাগলো ভবচরণের গায়ের উপর। তারপর ভবচরণের মাথার চুল ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে মাথাটা গাছের গুঁড়িতে ঠুকে দিয়ে বলল, খুব সাহস না তোর, খুব সাহস। দেখি তোর এত সাহস কি করে থাকে। আজ থেকে আমি থাকবো এইখানে, আর তারপর। ভয়ে আতঙ্কে অবিশ্বাসে ভবচরণ কেমন যেন পাথরের মতো হয়ে গেছিল। গাছের গুঁড়িতে মাথাটা ধাক্কা লাগতেই সে চোখে মুখে অন্ধকার দেখল। তারপরে যে কি হয়েছে তা সে কিছুই জানে না। শুধু পেটের ওপর এসে পড়া চাপটা আস্তে আস্তে হালকা হতেই ভবচরণ জ্ঞান হারাল। জ্ঞান হারাবার আগের মুহূর্তে সে ভেবেছিল মূর্তিটা বোধহয় চলে গেছে। পরদিন ভোরবেলা নিতাই তাকে নদীর ঘাটের কাছে মাথায় রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখে। আর ভবচরণের মাছ ধরার জালটাও কেউ যেন প্রবল আক্রোশে কুটি কুটি করে ছিঁড়ে ফেলেছে। দেখো, তোমরা সকলেই জানো অতৃপ্ত আত্মারা কখনোই অকারণে কোনো মানুষের ক্ষতি করে না, কিংবা তার দেহে বসবাসও করে না। মাঝে মাঝে সে কারণ কিন্তু অতি সামান্য হতে পারে। অতি সামান্য মানে? সেটা আবার কেমন? গ্রামে গঞ্জে আঁধারে অন্ধকারে যে কেমন অবস্থা হয় তা কিশোরীর মাসির বাড়িতে গিয়ে তোমরা নিশ্চয়ই দেখেছ। এইসব শহুরে কিংবা মফস্বল এলাকায়
এমন বিপদ সচরাচর হয় না। গ্রামে কিন্তু তেমন নয়, সেইখানে পরিত্যক্ত জায়গা বেশি, কিংবা বাড়ির আশেপাশে আনাচে কানাচে অনেক জায়গায় এসব অশুভ শক্তিদের বাসস্থান হয়ে ওঠে। মনে করো, কোনোভাবে তুমি রাতের বেলা ঘর থেকে বাইরে বেরিয়ে এদের সঙ্গে ধাক্কা খেলে। এরা তোমার সাধারণ চোখে দৃশ্যমান নয়, তবে তুমি এদের অস্তিত্ব কিন্তু বুঝতে পারবে। ধরো রাতের বেলা ঘর থেকে বাইরে বেরিয়ে কোনো কাজে গিয়েছ, ফিরে আসছো, এমন সময় হঠাৎ করে ঠান্ডা কোনো একটা বাতাস তোমায় প্রচণ্ড ধাক্কা দিল, অথবা গরম কোনো বাতাস তোমায় হালকা স্পর্শ করে গেল। তখন বুঝতে হবে সেখানে কিছু একটা রয়েছে। আশেপাশে যদি কোথাও হাওয়া কিংবা তেমন হাওয়ার সত্যিকারের সম্ভাবনা না থাকে, তাহলে আরেকটা ব্যাপার হয়। রাতের অন্ধকারে জানলা দিয়ে কিংবা দরজা দিয়ে বাইরে কেউ কোনো কিছু ঘরের ভিতর থেকে ছুঁড়ে ফেলল, আর সেটা অদৃশ্য কারোর গায়ে গিয়ে লাগতে পারে। এই জন্যে গ্রামে গঞ্জে মেয়ে মানুষেরা রাতের বেলা অন্ধকারে ঘরের জানালা বা দরজা দিয়ে বাইরে কিছু ফেলার সময় মুখে মুখে অদৃশ্য কাউকে সরে দাঁড়াবার কথা বলে। এই কথা শুনে কিশোরী হেসে ফেলল। তারপর অনেক কষ্টে হাসি থামিয়ে এসে বলল, তা ঠিক কি বলে? হ্যাঁ, না মানে অদৃশ্য কাউকে সরে যেতে বলার সময় ঠিক কি বলতে হবে সেটাই জানতে চাইছি আর কি। অন্য সময় হলে তারানাথ কিশোরীর কথা শুনে মনক্ষুণ্ণ হতো, কিন্তু আজ হলো না। আজ তারানাথের খদ্দের জুটেছে। আমরা যখন এসেছি তখন দেখি একজন বসে আছে, একজন তার পাশে দাঁড়িয়ে রয়েছে। দুজনেরই হাত দেখা আর কিছু কথাবার্তার পর তারানাথকে দক্ষিণা দিয়ে তারা চলে গেল। আমরা তখন তক্তপোষের পাশে এসে দাঁড়ালাম। কিশোরী বলল, তার মানে আপনার প্রসার তো বেশ ভালোই জমতে শুরু করেছে, কি বলেন ঠাকুরমশাই? পসার আমার সব সময়ই ভালোই ছিল, কিন্তু ওই যে কিছু ভণ্ড সাধুদের কাছে হাতটা দেখিয়ে তারপরে বিপদে পড়ে, কিংবা বেশ কিছু অর্থ বরবাদ হয়। তাই আজকাল লোকে হাত দেখা, কুষ্ঠি বিচার করা এইসবকে একেবারে বিশ্বাস করতে ভুলে গিয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু হারানো গৌরব আবার ফিরে আসলে বেশ ভালোই তো লাগে, তাই না? যাই হোক, আজ আকাশে অবশ্য বৃষ্টি নেই। আপনার কাছে আসার পথে যা অতি দুর্লভ বস্তু। যাই হোক, আর দেরি না করে তাড়াতাড়ি একটা গল্প বলুন তো দেখি। আজকে কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না ঠাকুরমশাই, তাই এমন কিছু বলুন যেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আসলে বিকেলের দিকে মটলেনের কাছে একজনের কাছে যাওয়ার কথা আছে। কিশোরী এই কথাটা আমাকে পথেই বলেছিল। আসলে কিশোরীদের অফিসে তারই সঙ্গে কাজ করে একজন সহকারী, তার নাম রত্নপ্রসাদ বিহারী। তার বাড়িতে কিশোরীর যাওয়ার কথা আছে অফিসের কিছু কাজকর্মের ব্যাপারে। তাছাড়া ভদ্রলোক নাকি বেশ কয়েকদিন ধরে অফিসে আসছেন না। তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু তারই মটলেনের ঠিকানায় যারা খবর নিতে এসেছিল তারা ঠিকমতো করে বাড়িটা খুঁজে পায়নি। তাই কিশোরীর মনে হয়েছে আসলে রত্নপ্রসাদ বলে তাকে এখানে কেউ চেনে না, তার অন্য কোনো নাম আছে নিশ্চয়ই। তাই সে ঠিক করেছে আজ তারানাথের বাড়ি থেকে ফেরার সময় সেইখানটা একবার দেখে যাবে। আমাকে যখনই সে এই কথা বলল, আমারও কোনো আপত্তি নেই। তাছাড়া রত্নপ্রসাদ বিহারী যদি সত্যি সত্যি কোনো বিপদে পড়ে থাকে, তাহলে তাকে সেই বিপদ থেকে রক্ষা করাও তো একটা কর্তব্যের মধ্যেই পড়ে। তাই কিশোরী বলল, রত্নপ্রসাদ লোকটা খারাপ নয়, বুঝলে? তার সঙ্গে আমার যাকে বলে বেশ ভালোই কথাবার্তা হয়। কয়েকদিন আগে পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল। তার বাড়ি যদিও এখানে নয়, ওই দক্ষিণের দিকে কোথা থেকে জানি এসেছে। এখানে একটা ছোট ঘর ভাড়া নিয়ে এসে একাই থাকে, নিজেই সব কিছু করে। দু একবার আমায় তার বাড়িতে যেতেও বলেছিল, কিন্তু আমার তখন যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু ভদ্রলোক যদি কোনো বিপদে পড়তেন তাহলে আশেপাশের লোকজন নিশ্চয়ই জানতে পারত। রত্নপ্রসাদ বিহারী তার নাম না হলেও আশেপাশের লোকজনের তো কোনো ধারণাই নেই তার সম্পর্কে। তার কথা তো কেউ বলতেই পারল না। আমার কিন্তু সন্দেহ আছে, যারা খবর নিতে এসেছিল তারা খুব বেশি করে চেষ্টা করেছে কি না। তবুও জানোই তো, নিজের কাজের বাইরে কেউ আর বেশি কিছু করতে চায় না। তাছাড়া এইসবের জন্য তো আর
কোম্পানি বা অফিস থেকে আলাদা করে তাদের টাকা দেবে না। কিশোরীর কথা মিথ্যা নয়। আজকাল শহরের লোকেদের মধ্যে কেমন যেন একটা স্বার্থপরতা এবং নিজেরটুকু বুঝে নেওয়ার প্রবণতা চলতে শুরু করেছে। যদিও তারানাথ হয়তো আমাদের এই কথা আগেই বলেছিল, আসলে কথাটা হলো এই কারণেই আমি আর কিশোরী মিলে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। তারানাথের বাড়ি থেকে যাওয়ার পথে ওই রত্নপ্রসাদ বিহারীর খোঁজ নিয়ে যাব বলে ভেবেছিলাম। কিশোরীর কথার উত্তরে তারানাথ বলল, এইসব কথা গ্রামের মেয়ে মানুষের কাছে তুমি ভালো শুনতে পাবে। অনেকে অনেক রকমের পথ অবলম্বন করে থাকে এই সময়। অনেকে যেদিকে কিছু ফেলবে সেই দিকে তাকিয়ে অদৃশ্য কারোর উদ্দেশ্যে সরে যেতে বলে। মানে তারা বলে, যদি কেউ এখানে থেকে থাকেন তাহলে সরে যান, আমি এই বস্তুটি এখানে ফেলতে চাই। তার মানে যদি কেউ থেকেও থাকে তার উদ্দেশ্যেই এই কথা, যাতে সে সেখান থেকে সরে যায়। কিন্তু যদি তার গায়ে জিনিসটা গিয়ে পড়ে তখন তখন কি হয়? অদৃশ্য কোনো শক্তির উপর যদি কোনো বস্তু গিয়ে পড়ে তখন কিন্তু তারা ভীষণভাবে রুষ্ট হয়। এমনিতেই এমন অনেক অশুভ নিম্ন স্তরের শক্তি আছে, এদের ক্ষমতা অনেক, কিন্তু নিম্ন স্তরের শক্তি বলে তারা তেমন কদর পায় না। তাই তাদের ক্ষোভ এমনিতেই বেশি, আর তাই এমন সুযোগে তারা সেই ব্যক্তিকে আক্রমণ করার চেষ্টা করে। আবার অনেক সময় অদৃশ্য কোনো শক্তির সঙ্গে ধাক্কা লাগলে কিংবা কেউ যদি ভুল করে তার দিকে তাকিয়ে থাকে তাতেও অনেক সময় তারা মনক্ষুণ্ণ হয় এবং সেই সময় তারা ক্ষতি করার চেষ্টা করে। তার মানে আমরা তো তাদের দেখতে পাচ্ছি না, তাহলে এইসব কিছু হবার কারণ কি? মুক্ত অশুভ শক্তি যদি শুধুমাত্র কোনো বড় শক্তি হয় তার কথা আলাদা, সে এই সমস্ত ছোটখাটো ব্যাপারে মাথা ঘামায় না। কিন্তু যদি কোনো অতৃপ্ত আত্মা কিংবা মৃত ব্যক্তির আত্মা হয় যে মুক্তি পায়নি, তাহলে এই সমস্ত ব্যাপারে সে খুব সহজেই জড়িয়ে পড়তে চাইবে, যাতে তার কথা সকলে জানতে পারে। কোনো মানুষের দেহে প্রবেশ করলে সেইখান থেকে বেরোবার সময় তার কথা সবাই জানতে পারবে, আর তখন তার মুক্তির ব্যবস্থা করা হবে। তো বলতে পারো, একদিকে তারা নিজেদের স্বার্থ পূরণের জন্যই এমন কাজটা করে। আচ্ছা, আপনি তো এমন অনেক ব্যাপারের সম্মুখীন হয়েছেন নিশ্চয়ই। তার মধ্যে এমন কোনো ঘটনা যেটা আপনার কাছেও বড় অদ্ভুত লেগেছিল? আপনার অভিজ্ঞতার মধ্যে এমন কোনো অভিজ্ঞতা নেই? ঠাকুরমশাইয়ের অভিজ্ঞতার ভাঁড় আর নেহাত ছোট নয়। তুমি যে বিষয়ে জানতে চাইবে ঠাকুরমশাই সেই বিষয়েই বলতে পারবে। তাই তো ঠাকুরমশাই? এমন কোনো ঘটনা থাকলে এবার একটু মনে করে বলুন তো। কিশোরীর কথাটা শেষ হতেই তারানাথ পাসিং শোয়ের প্যাকেটের দিকে হাত বাড়ালো। বুঝতে পারলাম এবার তাহলে একটা গল্প তৈরি হয়ে গিয়েছে। সে গল্প বলার জন্য ধূম্রপান প্রয়োজন। একটা সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে কয়েকবার টেনে ধোঁয়ার রিং ছেড়ে একটু চুপ করে কিছুক্ষণ বসে থেকে তারপর তারানাথ তান্ত্রিক বলতে আরম্ভ করল। একবার গ্রামে গিয়েছিলাম একটা অন্য কাজে। গ্রামের নামটা এখন আমার ঠিক মনে নেই, এই তোমরা মনে করে নাও না, তার নাম বৈকুণ্ঠপুর। সেই গ্রামের একটি নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হয়েছিল আমায়। আমার বাড়ি থেকে সেই গ্রামটা বেশ দূরেই। আমার বাবার সঙ্গে তাদের পরিবারের বেশ ভালো সম্পর্ক ছিল, কিন্তু যে সময়ের কথা আমি বলছি তখন বাবা বেঁচে থাকলেও তার শরীর ভালো নয়। আমি তখন গ্রামে ফিরেছিলাম, তাই মা একদিন আমায় সেই কথা বলল। মা জানালো সেই গ্রামে নাকি বাবার সেই পরিচিতের বাড়িতে কোনো বিবাহের অনুষ্ঠান রয়েছে। আমায় দিন কয়েকের জন্য সেখানে যেতে হবে। প্রথমে আমি না বললাম, কারণ এইসব না আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু পরে যখন বাবার কথা এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্কের কথা মা বলল, তখন বাধ্য হয়ে আমায় যেতে হলো। মা গরুর গাড়ির ব্যবস্থা করতে বলেছিল, কিন্তু আমি রাজি হলাম না। একদিন সকাল সকাল বেরিয়ে প্রায় সন্ধে নাগাদ গিয়ে পৌঁছালাম সেই গ্রামে। যার বাড়িতে গিয়েছি তার নাম হরিশচন্দ্র ভট্টাচার্য। তার ছোট মেয়ের বিবাহের ব্যবস্থা করা হয়েছে, সেই উপলক্ষেই এত কিছু আয়োজন। বিয়ে হতে আরো 2 দিন বাকি। আমি আগে আগে গিয়ে পড়ায় হরিশচন্দ্র কিন্তু বেশ খুশি হয়েছিল। সে আমায় বলল, তুমি যে এসেছো তারানাথ,
আমি কিন্তু বড্ড খুশি হয়েছি। এইটুকু দেখেছিলাম তোমার বাবার সঙ্গে সেই কতদিন আগে সাক্ষাৎ হয়েছিল। বেশিরভাগ সময় তো ব্যবসা বাণিজ্যের কাজে আমাকে এখানে ওখানে ঘুরতে হয়, বুঝলে। এসো এসো, ভেতরে এসো। তুমি তো বাড়ির ছেলের মতো, সব কিছু দেখে বুঝে নাও, নিজেও হাত লাগাও। একটু মানিয়ে গুছিয়ে আমার মেয়েটার বিয়েটা একটু উঠিয়ে দাও বাবা। কথা বলতে বলতে হরিশ্চন্দ্র হাত জোড় করলো আমার সামনে। আমি তার হাত দুটো ধরে বললাম, আরে আচ্ছা, আমায় যখন ছেলে বলেছেন তখন ছেলের সামনে হাত জোড় করতে নেই। আমার বাবা আর আপনি ছিলেন বন্ধু, আপনিও আমার বাবার বয়সী। আমি এখানে যতক্ষণ আছি আপনার মেয়ের বিয়েতে কোনো সমস্যা হতে দেব না। এরপর দেখতে দেখতে সেই রাতটা কেটে গেল। পরদিন সকালে আমরা দাওয়ার কাছে বসে আছি। সামনে উঠোনটা বেশ বড়, সেইখানেই সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। বাড়ি ভর্তি লোকজন, চারপাশে এটা ওটা কাজ করছে সবাই। এর মাঝেই দেখতে পেলাম একটি লোককে। বয়স আমার থেকে একটু বেশিই হবে। দাওয়ার এক পাশে বসে চুপচাপ কি যেন ভাবছিল। একটু আগেই তাকে কাজ করতে দেখেছিলাম। এই সমস্ত অনুষ্ঠান বাড়িতে নানা ধরনের লোক থাকে, কিন্তু তাকে দেখে একটু অন্যরকম বলে মনে হলো। আমি একটু এগিয়ে গিয়ে তাকে বললাম, কি ব্যাপার, তুমি এইখানে এমনভাবে চুপ করে বসে আছো কেন? কিছু হয়েছে? আমার কথা শুনে সে যেন চমকে উঠল। যখন তাকালো তখন দেখতে পেলাম তার কপালে চিন্তার ভাঁজ। ব্যাপারটা সে চাপা দেবার চেষ্টা করলো বটে, কিন্তু আমি ছাড়লাম না। এদিকে আমার পরনে গেরুয়া পোশাক, সেইটা দেখে বোধহয় সে একটু ভরসা পেল। বলল, ঠাকুরমশাই, আপনাকে বলছি, আপনি কিন্তু কাউকে বলবেন না এসব কথা। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ওই যে আমাদের এই গ্রামে আছে জেলে ভবচরণ। ভবচরণ কেমন যেন হয়ে গেছে। নদীর ধারে গাছের তলায় রাতের বেলায় তাকে পড়ে থাকতে দেখা গিয়েছিল। তার জাল ছেঁড়া, তারপর থেকে এসব হয়েছে। আমার কৌতূহল হলো। তার পাশে বসে তার এই ব্যাপারটা সম্পর্কে ভালো করে জানতে চাইলাম। তখন সে বলল, ঠাকুরমশাই, এই গ্রামে চাষি ছাড়াও অনেকেই আছে যারা পেশায় জেলে। গ্রামের উত্তরে যে বড় নদী গেছে না, সেই নদীতে তারা মাছ ধরে, তারপর হাটে বাজারে বিক্রি বাটা করে অনেকেরই সংসার চলে। তাদের মধ্যে আমিও আছি। সেই দিন ছিল শনিবার। রাতের বেলা খাওয়া দাওয়া সেরে সবে ঘুমোতে যাব, এমন সময় দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি ভবচরণ তার কাঁধে মাছ ধরার জাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সে বলল, চল নিতাই, আজ রাতে মাছ ধরে আসি। দুজনে যাবো, রাতে মাছ ধরে আনবো। রেতের দিকে ভালো মাছ পাওয়া যাবে। কাল হাট বসবে, সেখানে মাছ নিয়ে যাব বিক্রি করতে। এই পাগল হলে নাকি? একে তো এত রাত হয়ে গেছে, তার উপরে আজ শনিবার। আজ যাব নদীতে মাছ ধরতে? না 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 না, ব্যাপারটা আমার মোটো সুবিধের মনে হচ্ছে না। ভবচরণ কিন্তু ছাড়ল না ঠাকুরমশাই। আমি না গেলেও সে নিজে নিজেই মাছ ধরতে চলে গেল। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। কি করব বুঝে উঠতে পারছিলাম না। তার মানে সেই রাতে সে একা একাই মাছ ধরতে গিয়েছিল তোমাদের ওই নদীতে, তাই তো? আচ্ছা, তারপর কি হলো? তারপরেই তো আসল ব্যাপারটা ঘটেছিল। পুরো রাতটা উসখুস করে কাটানোর পর পরদিন ভোরবেলায় আমি গিয়ে পৌঁছালাম নদীর ঘাটের কাছে। এই আমাদের গ্রামের দিক থেকে, যেখান থেকে অনেকেই মাছ ধরে, সেইখানটাতেই গিয়ে পৌঁছালাম। কিন্তু ভবচরণকে সেখানে দেখতে পেলাম না। ভবচরণকে পেলাম অন্যদিকে। একটু আগাছা মতো একটা জায়গা আছে, সেখানে কেউ খুব একটা যায় না। সেখানেই মাটিতে পড়ে রয়েছে ভবচরণ। গাছের গুঁড়িতে ধাক্কা লেগে তার মাথা পেটে রক্ত বেরোচ্ছে খানিকটা। তার জালটা এক পাশে পড়ে রয়েছে, সেটা ফালা ফালা করে ছেঁড়া। তখনই তাকে সেখান থেকে তুলে নিয়ে এলাম। তখন তেমন কিছু হলো না, কিন্তু ভবচরণের সেদিন খুব জ্বর এলো। তারপর থেকে ভবচরণ কেমন যেন বদলে গেছে। নিতাইয়ের মুখে কথাগুলো শুনে একটা ব্যাপার বুঝতে পারলাম। ভবচরণের মধ্যে এমন কিছু পরিবর্তন হয়েছে যেটা নিতাইয়ের চোখে পড়েছে। কিন্তু এদিকে বিয়ে বাড়ির ব্যস্ততা, কাজ রয়েছে। এই সময় তো এই সব ব্যাপারে যাওয়াও যায় না। তাই তাকে বললাম,
2 দিন অপেক্ষা করো নিতাই। এখন গিয়ে একবার ভবচরণকে দেখে আসি, তারপরে এই ব্যাপারে যদি কিছু করতে হয় তাহলে বিয়েটা মিটে গেলেই তারপরে সব করব। সেই দিন থেকে আর একদিন বাকি বিয়ের তারিখ আসতে। একটু পরে নিতাইয়ের সঙ্গে আমি গিয়ে পৌঁছালাম ভবচরণের বাড়িতে। হরিশচন্দ্র বলে যার বাড়িতে এসেছি সে গ্রামের গৃহস্থ চাষি, তাছাড়া ব্যবসা বাণিজ্যও রয়েছে। গরুর গাড়িতে করে এখানে ওখানে নানা জিনিসপত্র দেওয়া নেওয়ার কারবার তার। বাড়িতে আরও 2 ছেলে আছে, তারাই সবকিছু দেখাশোনা করে। তবে আমায় কিন্তু সবাই বেশ খাতির করল। আমি নিতাইয়ের সঙ্গে গ্রামের পথে বেরোতেই 2-1 জন এসে নমস্কার করল। নিতাইয়ের সাথে আমি যখন ভবচরণের বাড়িতে গিয়ে পৌঁছালাম তখন প্রায় সকাল পেরিয়ে দুপুর হতে চলেছে। ভবচরণের বাড়ির কাছে বসে তার বউ একটা দাঁ দিয়ে কাঠ কাটছে। আমায় দেখে তাড়াতাড়ি মাথায় ঘোমটাটা লম্বা করে নামিয়ে দিল। ভবচরণ কোথায়? কোথায় আর থাকবে, বাড়ির পেছনে ওই ডোবার কাছে চুপ করে বসে আছে, যেমন থাকে আর কি। কি যে হলো মানুষটার! সেদিন কতবার বারণ করলাম রাতের বেলা ওই নদীর ঘাটে যেও না, কিন্তু আমার কথা কে আর শুনবে? হ্যাঁ, নিতাই আমায় নিয়ে বাড়ির পেছনের দিকে ডোবার কাছে গেল। আর তখনই দেখতে পেলাম জলের সামনে চুপচাপ বসে রয়েছে ভবচরণ। খাটো করে পরা ধুতি, মাথার চুল এলোমেলো, মুখে খোঁচা খোঁচা দাড়ি, খালি গা, জলের দিকে একভাবে তাকিয়ে স্থির হয়ে বসে রয়েছে, যেন ওটা কোনো মানুষ নয়, একটা পাথরের মূর্তি। অনেক দূর থেকেই ভবচরণকে দেখতে পেয়ে একটা ব্যাপার আমি বুঝতে পারলাম, ভবচরণের কিছু একটা হয়েছে, এমন কিছু একটা যেটা কিন্তু সাধারণ নয়। নিতাই ব্যাপারটা বুঝতে পেরেই বলল, দেখতে পাচ্ছেন তো ঠাকুরমশাই, কেমন চুপচাপ বসে আছে ভবচরণ। সে এমন নয়, খুবই চঞ্চল, সবসময় কিছু একটা নিয়ে তাকে থাকতেই হবে। সে কারণে সারাদিন তার বউয়ের মুখ ঝামাটিও তাকে শুনতে হয়, তাকে কত কথা শুনতে হয়, তবুও সে কিছুতেই শুধরায়নি। অথচ সেই দিন তাকে নদীর ঘাট থেকে নিয়ে আসার পর সেই সকাল থেকেই সে কেমন যেন হয়ে গেছে। আমি তাকিয়ে দেখছিলাম ভবচরণের দৃষ্টির দিকে, যেন মনে হচ্ছে ডোবার ভেতরে ভবচরণ কিছু একটা দেখার চেষ্টা করছে। কোনো কিছু একটা করব কিনা ভাবছি, ঠিক এমন সময় চোখের সামনে একটা ব্যাপার ঘটে গেল। আর সেটা যদি না ঘটতো তাহলে হয়তো নিতাই ভবচরণকে ভয় পেতে শুরু করতো না। আমরা আরও খানিকটা ডোবার সামনের দিকে গেছি, এমন সময় হরিচরণ জলের দিকে একটু এগিয়ে গেল। তারপর নিজের হাত দুটো লম্বা করে ঢুকিয়ে দিল জলের ভেতর, আর সঙ্গে সঙ্গে জলের ভেতর থেকে উঠে এলো একটা শোল মাছ। শোল মাছগুলো মনে হলো বেশি বড় নয়, এই মাঝারি মতো আকারের। অমনভাবে ক্ষিপ্র গতিতে শুধুমাত্র 2 হাত দিয়ে শোল মাছের মতো চালাক একটা মাছকে ধরে ফেলা, এটা কিন্তু সহজ ব্যাপার নয়। আমি অবাক হয়েছিলাম, কিন্তু তখনও অবাক হওয়ার আরো বাকি ছিল, কারণ আমাদের চোখের সামনে শোল মাছটাকে ধরে নিজের মুখের ভেতরে কাঁচা অবস্থায় ঢুকিয়ে দিল ভবচরণ। নিতাই চিৎকার করতে গেল, কিন্তু আমি সঙ্গে সঙ্গে তার মুখটা চাপা দিয়ে সেখানে বসে পড়লাম। এখানে একটা ঝোপ মতো রয়েছে, সেইখানে বসে পড়লে সেখান থেকে ভবচরণকে দেখা যায়, কিন্তু ভবচরণ ওখান থেকে আমাদেরকে দেখতে পাবে না। আমরা বসে পড়ার সঙ্গে সঙ্গেই ভবচরণ একবার সেই দিকে তাকালো, তারপর মনের সুখে কাঁচা শোল মাছটাকে চিবিয়ে চিবিয়ে খেল। নিতাইয়ের মুখ যখন ছাড়লাম তখন তার 2 চোখ বিস্ফারিত, মুখটা হাঁ হয়ে রয়েছে, থরথর করে সে যেন কাঁপছে। সে কিছু বলার আগেই আমি বললাম, এমন কিছুই একটাই অনুমান করেছিলাম আমি, কিন্তু ব্যাপারটা হলো ভবচরণের মধ্যে যদি কোনো অশরীরী কিছু বাসা বেঁধে থাকে তাহলে তাহলে সে তার ক্ষতি করার চেষ্টা করার জন্য কিছু করছে না কেন? বারবার করে বলেছিলাম রাতের বেলা ওদিকে না যেতে, ওদিকে না যেতে, আমার কথা শুনলে তো। এখন যে কি হবে, ওটা যদি ওর কোনো ক্ষতি করে। কথাটা আমিও ভাবছিলাম। এখনো পর্যন্ত ক্ষতি করেনি বলে পরেও যে করবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কিন্তু ভবচরণকে বিপদ থেকে বাঁচাবো কি করে?
তার সঙ্গে কথা বলে কি কোনো লাভ হবে? একটু পরে দেখলাম ডোবার কাছ থেকে উঠে হাঁটতে হাঁটতে ভবচরণ ঘরের দিকে ফিরে যাচ্ছে। তাকে দেখে মনেই হবে না যে একটু আগেই সে এমন একটা কাণ্ড ঘটিয়েছে। আমাদের ঝোপের পাশ থেকে ভবচরণ যাওয়ার সময় একটা বিশ্রী আঁশটে গন্ধ নাকে এসে ধাক্কা দিল। আমরা চুপ করে বসে রইলাম। একটু পরে ভবচরণ বাড়ির ভেতরের দিকে চলে যাবার পরে আমরা বেরিয়ে এলাম সেই ঝোপ থেকে। ঘরের ভেতর থেকে ভবচরণ আর তার বউয়ের কথা শোনা যাচ্ছে। ভবচরণ বলল, ওই 2 দিনের জন্য আমি একটু পাশের গ্রামে যাব, সেখানে আমার একটা কাজ আছে। সে কি, তোমার শরীর তো খুব একটা ভালো নয়, মাঝে মাঝে জ্বর আসে, রাতের দিকে কেমন যেন করো। এই অবস্থায় তুমি আবার বলছো পাশের গ্রামে যাবে? যে কথা আমি বলছি সে কথা ভালো করে শুনবে। পাশের গ্রামে আজকে আমার যেতেই হবে। ওরা আরও কথা বলছিল, কিন্তু আমি সেদিকে কান দিচ্ছিলাম না। আজ শনিবার, কাল রবিবার, কালকেই হরিশ্চন্দ্রের ছোট মেয়ের বিয়ে রয়েছে, সেদিকেও আমায় থাকতে হবে। কিন্তু এইদিকে ভবচরণের সাথে যে কিছু একটা অশরীরী ব্যাপার হয়েছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। আমাকে সেটাও ঠিক করতে হবে। মনে মনে কেন যেন একটু চঞ্চল হয়ে পড়লাম। নিতাই কিন্তু বেশ গম্ভীরভাবে কিছু একটা ভাবছে। আমায় সে বলল, পাশের গ্রামে কোথায় যাবে বলছে ভবচরণ? এখন কোনো কথা বলো না নিতাই, চলো। ভবচরণ এবেলা আর বেরোবে বলে মনে হচ্ছে না। বিকেলে কিংবা সন্ধ্যের সময় বেরোবে। কাল হরিশ্চন্দ্রের মেয়ের বিয়ে রয়েছে, সেখানে এখন যাওয়া দরকার। তুমি একটা কাজ করো, ভবচরণ ঠিক কখন পাশের গ্রামের জন্য রওনা দেয় সেটা একবার জানার চেষ্টা করো, আর তারপরে আমায় জানিও। নিতাইকে একটা কাজ দিয়ে আমি ফিরে এলাম বাড়িতে। হরিশ্চন্দ্র আমায় দেখে বলল, নিতাইয়ের সঙ্গে তুমি ওই দিকে কোথায় গিয়েছিলে? অনেকেই বলল। দেখো বাবা, তুমি হলে ব্রাহ্মণের সন্তান, ওদের সঙ্গে খুব একটা মেলামেশা করো না। তাছাড়া ওই ভবচরণ নাকি 2 দিন আগে মাছ ধরতে গিয়ে মাথা ফাটিয়ে রাতের বেলা নদীর চড়ায় পড়েছিল। কি জানি কি হয়েছে ওর আবার। আমার মনে হয় ভবচরণ কোনো বিপদে পড়েছে। বিপদের মধ্যে তাকে সাহায্য করা প্রয়োজন। আচ্ছা, এদিকে সমস্ত ব্যবস্থা তৈরি তো? তার কথা ঘোরাবার জন্যে বিয়ের ব্যবস্থা আরও আনুষঙ্গিক সব নিয়ে কথাবার্তা চলতে লাগলো। কিন্তু মনের মধ্যে বারবার খুঁত খুঁত করতে লাগলো ভবচরণের ব্যাপারটা। তাকে কাঁচা মাছ খেতে আমি নিজে দেখেছি। তাছাড়া আজ রাতে সে পাশের গ্রামে যাবে, কিন্তু কখন? আর পাশের গ্রামে সে যেতে চাইছেই বা কেন? মনের মধ্যে দুশ্চিন্তাটা চলতে লাগলো। তারপর বিকাল নাগাদ নিতাই খবর নিয়ে এলো। একটানা এতগুলো কথা বলে তারানাথ চুপ করল। পাশের ঘটিতে জল ঢাকা দিয়ে রাখা থাকে, একটা পিতলের ঘটি। কথা বলতে বলতে তার গলা শুকিয়ে এলে সে জল খায়। ঝকঝক করে বেশ খানিকটা জল খেয়ে নিল তারানাথ। কিশোরী বলল, তার মানে নদীর কাছে মাছ ধরতে গিয়ে মাটিতে পড়ে মাথায় যে আঘাত লেগেছিল সেটা সাধারণ কিছু নয়, তার পেছনেও কোনো কারণ আছে। দেখো, সব কিছুর জন্যেই কোনো না কোনো কারণ তো থাকেই, কিন্তু আমি আশ্চর্য হয়েছিলাম অন্য ব্যাপারে। ভেবে দেখো, কোনো আত্মা যখন কোনো মানুষের শরীরে প্রবেশ করে তখন তার আচার আচরণ সব কিছুই বদলে যায়। সে হয় চিৎকার করে কিংবা এমন কিছু করে যাতে আশেপাশের লোকেরা বিব্রত হয় আর সব কিছু বুঝতে পারে। অথচ ভবচরণ কিন্তু শান্ত হয়ে গেছিল। তার বউ পর্যন্ত কোনো কিছুই বুঝতে পারেনি। আমি আর নিতাই যদি তাকে ডোবা থেকে কাঁচা মাছ খেতে না দেখতাম তাহলে হয়তো আমরাও কিছুই বুঝতে পারতাম না। তার মানে আপনি বলতে চাইছেন ভবচরণের মধ্যে এমনই কোনো এক অতৃপ্ত আত্মা বা সেরকমই কিছু প্রবেশ করেছিল, তার জন্যই সে এই কাজ করেছিল, তাই তো? নিতাইয়ের কাছে যখন খবর পেলাম যে ভবচরণ আজ বিকেলের দিকে পাশের গ্রামে যাবে, তখন তার সঙ্গে সে আর একটা কথাও বলেছিল। সেটা শোনার পর এই ব্যাপারে আমার আর কোনো ভাবনা রইল না। তবে চিন্তা হচ্ছিল ভবচরণের জন্য, তার বড়সড় কোনো ক্ষতি না হয়ে যায়। মানে আপনি বলতে চাইছেন ভবচরণ তখনও বেঁচে ছিল, আর বেঁচে থাকা অবস্থায়
সে কাঁচা মাছ চিবিয়ে খেয়েছে। ব্যাপারটা সেই রকম ঠিক নয়। এরপর যা হয়েছিল সেগুলো শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে। নিতাই যখন আমার কাছে এলো, তার চোখ মুখ বেশ চিন্তিত। ততক্ষণে বিকেল হয়েছে গ্রামে, অন্ধকার অল্প অল্প করে নামতে শুরু করেছে। নিতাই একরকম জোর করে আমায় নিয়ে গেল তার বাড়ির পিছনের দিকটাতে, মানে হরিশ্চন্দ্রের বাড়ির পিছনে। তারপর সে উত্তেজিতভাবে বলল, আপনার কথা মতো আমি ভবচরণের বাড়ির আশেপাশেই ছিলাম। তার বউয়ের সঙ্গে তার অনেকক্ষণ কথা হয়, তারপর সে ঘরে চলে গেল। কি মনে হতে আমি বাড়ির পিছন দিকে গেলাম, জানলার কাছটায় দাঁড়িয়ে রয়েছি। ভবচরণের কথা যদি শোনা যায়, অনেকক্ষণ হয়ে গেছে তখন ঠাকুরমশাই, সবে বিকেল নামতে শুরু করেছে, একটু একটু করে সূর্য পশ্চিম আকাশে ডুবছে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। হঠাৎ কি একটা মনে হতেই আমি মাথা তুলে দেখি ঘরের জানলাটা খোলা, আর সেই জানলার কাছে দাঁড়িয়ে ভবচরণ অদ্ভুত চোখে আমার দিকেই তাকিয়ে রয়েছে। ভবচরণের দুটো চোখ যেন কালো কুচকুচে অন্ধকারের মতো। আমি তো ভয়ে প্রায় আধখানা হয়ে গেছি। সেই অবস্থাতেই আস্তে আস্তে ভবচরণ তার মুখটা খুলল। দেখি তার দাঁতগুলো কালো কুচকুচ করছে। সে দাঁতের শেষ প্রান্তগুলো কেমন যেন ক্ষয়ে গেছে, আর তাতে একটু সাদা ভাব। আর এমন দাঁত আমি এর আগে কখনো দেখিনি। তারপর কি হলো নিতাই? ভয়ে যেন নিতাইয়ের হাত পা ঠান্ডা হয়ে গেছে, ঠকঠক করে কাঁপছে সে। কোনো রকমে তাকে আমি ধরেছিলাম। নিতাই কাঁপতে কাঁপতে বলল, জানলার কাছ থেকে ভবচরণ এমনভাবে আমায় দেখছিল যেন এক্ষুনি জানলা থেকে বেরিয়ে আসবে। আমায় যদি একবার সে ধরতে পারে তাহলে যে কি হবে আমি নিজেও জানি না। ভবচরণের গা থেকে সেই মাছের আঁশটে গন্ধ বেরোচ্ছিল। আমি কিছু বলবার আগেই ভবচরণ বলল, তাহলে পাহারা দেওয়ার জন্য বসে আছিস সেখানে? তুই কি ভেবেছিস তুই আর ওই সাধু ডোবার পাড়ে যে আমায় দেখেছিস তা কি আমি জানি না? ওটা ওটা ভবচরণের গলা নয় ঠাকুরমশাই, এই যেন অন্য কারোর গলা। তার মুখটা আলোতে দেখতে পেলাম। মুখের ভেতরে একটা কালো জীব যেন লকলক করে বেরিয়ে আসছে, দুটো চোখ ভয়ঙ্কর। সে আবার বলল, আজ রাতে আমি ভবচরণকে আবার নিয়ে যাব, পারলে ওকে আটকে দেখা। আজ রাতেই নদীতে গিয়ে আবার মাছ ধরবো। কথাটা বলেই অদ্ভুতভাবে খ্যাক খ্যাক করে হাসতে লাগলো ভবচরণ। ঘরের জানলাটা দড়াম শব্দ করে বন্ধ হয়ে গেল। আমি তাড়াতাড়ি বাইরে এসে দেখি বারান্দার কাছে দাঁড়িয়ে দরজার ভেতরের দিকে তাকিয়ে কি যেন দেখছে ভবচরণের বউ। আমায় দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বলো তো নিতাই? ও কেন এমন করছে? বলছে পাশের গ্রামে যাবে, এটার জন্য আমার সঙ্গে রাগারাগি করছে পর্যন্ত। চিন্তা করো না, পাশের গ্রামে যখন যাবে আমি সঙ্গে থাকবো, ওই নিয়ে তুমি ভেবো না। যাও, তুমি এখন সাবধানে থেকো। এতটা পর্যন্ত বলে নিতাই চুপ করল। বুঝতে পারলাম ভবচরণ নয়, পাশের গ্রামে যেতে চাইছে, তার মধ্যে এসে বাসা বাঁধা অন্য কোনো একটা শক্তি। কিন্তু কেন? এমন কি প্রয়োজন আছে তার এই শনিবারের রাতে? তারপরেই মনে পড়ল, শনিবার রাতেই তো ওই নদীর ধারে গিয়ে এমন ব্যাপারটা ঘটেছিল ভবচরণের সাথে। সঙ্গে সঙ্গে যেন ব্যাপারটা অনেকটা বুঝতে পারলাম। নিতাইকে বললাম, নিতাই, দেরি করা যাবে না, যখন তখন ভবচরণ বেরিয়ে পড়তে পারে। চলো নিতাই, এক্ষুনি ওখানে যেতে হবে আমাদের। এরপর হরিশ্চন্দ্রকে দু একটা কথা এটা ওটা বুঝিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ভবচরণের বাড়ির উদ্দেশ্যে। যখন সেখানে এলাম, ভবচরণের বউ জানালো এইমাত্র সে বেরিয়ে পড়েছে। তখন সন্ধে হয়ে গেছে, আশেপাশে অন্ধকার নামতে শুরু করেছে। গ্রামের দিকে বিকেল হওয়ার পরেই অন্ধকার নেমে একেবারে রাতের মতো হয়ে যায়। সেই পথেই আমরা এগোলাম, কিন্তু নিতাইয়ের মনে হয়েছিল সে ওই নদীর ঘাটের দিকে গেছে। তার কথা মতো নদীর ঘাটের দিকে এলাম, যে ঘাটে নৌকা রয়েছে। সেই ঘাটটা পেরিয়ে আরেকটা আঘাটের কাছে এসে জমিতে পা রাখতে যাব, এমন সময় আমার গোটা শরীর যেন থরথর করে কেঁপে উঠল। এইবার বেশ বুঝতে পারলাম এখানে কিছু একটা আছে, এমন কিছু যেটা মোটেই ভালো নয়। এইখানে
ওই 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 সামনের দিকটায় গেলে নদীটা পড়বে। ওইখানে সেদিন মাছ ধরতে এসেছিল ভবচরণ। এখানে কিছু একটা আছে নিতাই, খুব সাবধান। আমাদের খুব সাবধানে এখানে থাকতে হবে। যে কোনো সময় কিন্তু আমাদের বিপদ হতে পারে। বিপদের কথা আলাদা করে নিতাইকে বলার মতো ছিল না। বিপদ হবে সে কথা জেনেই সে আমার সঙ্গে এখানে এসেছে। কিন্তু কি করা যায়, নিতাইয়ের হাতে একটা লণ্ঠন ছিল, সেইটার আলোটা বাড়িয়ে দিলাম। জায়গাটা ফাঁকা, তবে এখানে ওখানে দু একটা ছোট বড় গাছ রয়েছে শুধু। নদীর জলের দিকে এগোতেই জলের কুলুকুলু শব্দ শোনা গেল। নদীটা বেশ বড়, রাতের অন্ধকারে এপার থেকে ওপার ভালোভাবে বোঝা যায় না। নদীর ঘাটের কাছে একটা গাছের তলায় লণ্ঠনটাকে নামিয়ে রেখে নিতাই ক্লান্ত গলায় বলল, কোথায় গেল বলুন তো? এই অন্ধকারে এখন ভবচরণকে কোথায় খুঁজবো? তার আগে আগে এসে এখানে দাঁড়িয়ে থাকলেই ভালো হতো। আমিও সেটাই ভাবছিলাম, কোনো ভুল হয়ে গেল নাকি? ভবচরণ যদি কোনোভাবে সেই অপশক্তির দ্বারা প্রভাবিত হয়ে নিজের ক্ষতি করে তাহলে? এইসব কথা ভাবতে ভাবতেই হঠাৎ করে একটা কচমচ শব্দ শুনতে পেলাম। এটা কিসের শব্দ তা বোঝা গেল না। হাতের ইশারায় লণ্ঠনটা নিভিয়ে দিতে বললাম। তার সঙ্গে দেশলাই ছিল, তাই চিন্তা নেই। তারপর শব্দটা লক্ষ্য করে দুজন মিলে পাশাপাশি হাঁটতে হাঁটতে আঘাটা থেকে অন্য পাশে এগোতেই দেখতে পেলাম এক ভয়ানক দৃশ্য। একটা ছোট্ট নৌকার এক পাশটা বাঁধা, সেই নৌকার খোলের উপরে দুটো পা তুলে বসে রয়েছে ভবচরণ। নৌকার খোলের ভেতরে রাখা রয়েছে ছোট বড় কিছু মাছ। সেই মাছগুলো মনের সুখে চিবিয়ে চিবিয়ে খেয়ে চলেছে ভবচরণ। আর খোলের ওপারে জলের ওপরে ভাসছে একটা মৃতদেহ। সেই দিকে তাকিয়ে দেখে নিতাই প্রায় চিৎকার করে বলল, সর্বনাশ! এই যে আমাদের গ্রামের গোবিন্দ! নিতাইয়ের কথাটা শেষ হলো না, সঙ্গে সঙ্গে মাছ খেতে থাকা মূর্তিটা আমাদের দিকে মুখ তুলে তাকালো। চেহারাটা ভবচরণের সেই কথা বলে দিতে হয় না। গায়ের উপর এখন জড়িয়ে রাখা একটা গামছা, পরনে খাটো ধুতি, সবকিছুই জলে ভিজে চুপচুপ করছে। কিন্তু মুখটা ভবচরণের হলে কি হবে? দুটো চোখ যেন কালো কুচকুচে অন্ধকার। সেই দিকে তাকিয়ে থাকলে কেমন যেন বুকের রক্ত জল হয়ে যায়। আমাদের দেখতে পেয়ে ভবচরণ যেন হুঙ্কার দিয়ে উঠল, আবার এসেছিস, আবার এসেছিস, আর তোদের ছাড়বো না। একটা কেউ এখান থেকে জ্যান্ত ফিরতে দেব না। কথাটা বলার সঙ্গে সঙ্গে ভবচরণ লাফিয়ে জলে নামল। তারপর সেই জলের মধ্যে থাকা অবস্থায় হামাগুড়ি দিয়ে সে উপরের দিকে উঠে আসতে লাগলো। আমরা দাঁড়িয়েছিলাম উপরে। এখান থেকে নৌকার জায়গাটা কিন্তু বেশ অনেকটা নিচে। সেইখান থেকে উপরে উঠতে ভবচরণের অনেকটা সময় লেগে গেল। ততক্ষণে আমি আর নিতাই পেছনের দিকে গিয়ে সেই গাছের তলায় দাঁড়িয়েছি। নিতাই তাড়াতাড়ি লণ্ঠনটা জ্বালিয়ে দিল। তার কাছ থেকে লণ্ঠনটা আমার হাতে নিলাম। নিতাইয়ের অন্য হাতে ছিল একটা লম্বা লাঠি। আমাদের থেকে কয়েক হাত দূরে চলে এসে আলো দেখে থমকে গেল ভবচরণ। হামাগুড়ি দেওয়ার মতো করে মাটির উপর লাফাতে লাফাতে প্রায় চিৎকার করে উঠে সে বলল, তোদের জন্য, তোদের জন্য ওকে মরতে হবে, তোদের জন্য ওকে মরতে হবে। এই দেখ, দেখ। কথাটা বলার সঙ্গে সঙ্গে ভবচরণ নিজের হাত দিয়ে নিজের গালের এক পাশটা খিমচে ধরল। তারপরে নখগুলো দিয়ে হ্যাঁচকা টান দিতে গলাটা কেটে গল গল করে রক্ত পড়তে লাগলো। আমি সেই দেখে বললাম, কে তুমি? আর এইভাবে ভবচরণকে কষ্ট দিচ্ছ কেন? ছেড়ে দাও ওকে। ভবচরণ তো তোমার কোনো ক্ষতি করেনি। ও আমায় ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায়নি। সবাই আমায় ভয় পায়। আমার জায়গায় এসেছে মাছ ধরতে, আর আমাকেই ভয় পাবে না। এই দাঁড়ান দাঁড়ান ঠাকুর মশাই, ভবচরণ শুধুমাত্র ভয় না পাওয়ায়, মানে ভয় পাইনি বলেই তাকে এমনভাবে ধরেছে? এমনি এমনি কি আর বললাম? অনেক সময় অশরীরী আত্মার কোনো শরীরের প্রবেশ করার জন্য নানা কারণ থাকে, কিন্তু সে ভবচরণকে এখনো পর্যন্ত অন্যভাবে কোনো ক্ষতি করেনি।
গলাটা ওইভাবে কেটে আমাদের ভয় দেখাতে চেয়েছে। আমি বললাম, ভবচরণ তোমায় ভয় পায়নি, কিন্তু তুমি কে, আর তোমায় ভবচরণ কখন দেখলো? বুঝতে পারছেন না ঠাকুরমশাই, ও হলো মেছো ভূত, ও এইখানেই থাকে। এখানে যে মেছো ভূত থাকে সে কথা এর আগেও অনেকে আমাকে বলেছে, কিন্তু আমি সেসব কথায় বিশ্বাস করিনি। এখন চোখের সামনে দেখে নিশ্চয়ই বিশ্বাস করেছ। তোমাদের অবিশ্বাসের জন্যই এমনটা হয়েছে। কিন্তু তুমি যেই হও না কেন, ভবচরণকে ছেড়ে দাও। সে অনেক কষ্ট পেয়েছে। এখন ওকে ছেড়ে দিয়ে তুমি এখান থেকে চলে যাও। আমার কথা শুনে ভবচরণ হেসে উঠল। সে কি হাসি তার! মাটিতে লুটিয়ে পড়ে সে হাসছে, যেন খুব মজার কথা বলেছি। একসময় হাসি থামিয়ে সে চোখ পাকিয়ে আমার দিকে তাকিয়ে কাটা কাটা গলায় বলল, যদি নিজের ভালো চাস তাহলে এখান থেকে চলে যা। ভবচরণকে তোরা কখনো এখান থেকে নিয়ে যেতে পারবি না। তার চেয়ে ভালো তোরা নিজের প্রাণ বাঁচা। এই কথায় আমার যেন কেমন একটা ধাক্কা লাগলো। এত কিছু করার পর নিজের প্রাণ বাঁচাবার জন্যে ভবচরণকে ফেলে রেখে এখান থেকে এভাবে চলে যাব, সেটা কখনোই হতে পারে না। তার দিকে দুপা এগিয়ে গিয়ে বললাম, দেখা যাক ভবচরণকে এখান থেকে কে নিয়ে যায়। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি নিয়ে যাও, আর যদি আমার ক্ষমতা থাকে তাহলে আজ ভবচরণকে এইখান থেকে আমি নিয়ে যাব। গাছের তলায় দাঁড়িয়ে সেই ভবচরণের মধ্যে থাকা বিভৎস শক্তিকে কথাটা বলার সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপার মনে হলো সে একা নয়। আশেপাশে আরো কতগুলো ছায়ামূর্তি যেন একসঙ্গে এসে জড়ো হয়েছে। নিতাই ভয়ে আমার পেছনে এসে দাঁড়িয়েছে, আমার হাতে লণ্ঠন এবং তার হাতে লাঠি। নিতাই আস্তে আস্তে বলল, কারা যেন এসে দাঁড়িয়েছে ঠাকুরমশাই। ওই দেখুন দেখুন, ওদিকটা দেখুন, ওটা কি হচ্ছে? অবাক হয়ে তাকিয়ে দেখি আমাদের আশেপাশে বেশ কয়েকটা সাদা সাদা মূর্তি এসে দাঁড়িয়েছে। সাদা মূর্তি নয়, এগুলো সাদা শাড়ি পরা নারী মূর্তি এসে দাঁড়িয়েছে। তারা কোনো নারীর অপশক্তি, সাদা শাড়ি পরা, সামনে খানিকটা ঝুঁকে রয়েছে। সামনের দিকে মাথার চুল সাদা, চোখের দৃষ্টি সেই আগের মতো কালো, আর কালো রঙের কুচকুচে ভাঙা ভাঙা দাঁত। তারা সবাই একসঙ্গে আমার দিকে তাকিয়ে রইল। ভবচরণ ডান হাতটা দিয়ে নিজের গাল থেকে বেরিয়ে আসা রক্ত আঙুল দিয়ে মুছে মুখের সামনে এনে কালো জিভ দিয়ে সেটা চাটল। তারপরে বলল, নিতাই, আমার জানলার কাছে তুই যখন দাঁড়িয়েছিলি তখনই একবার মনে হয়েছিল তোকে তোকে শেষ করে ফেলি, কিন্তু কিছু করতে পারছিলাম না। বাড়িতে ছিলাম তো তাই, কিন্তু এইখানে আমি সব কিছু করতে পারি। কথাটা বলার সঙ্গে সঙ্গে সে ঝাঁপ দিল নিতাইকে লক্ষ্য করে। নিতাই আমার পেছন থেকে সরে এসে গাছটার তলায় দাঁড়িয়েছিল, কিন্তু নিতাইয়ের কাজ পর্যন্ত তাকে পৌঁছাতে হলো না। তার আগেই বাতাসে ভর করে তাকে প্রচণ্ড ধাক্কা দিয়ে আমি নিতাইয়ের সামনে এসেছি। সে ছিটকে গেল পেছনের দিকে। তারপর বলল, নিতাইকে বাঁচাতে গেলে ভবচরণকে বাঁচাতে পারবি না তারানাথ। এইখান থেকে আমি দুজনকেই বাঁচিয়ে নিয়ে যাব। এখনো বলছি, সময় আছে। বল, কে তুই? আমার নাম মালতী। ওই যে নদীটা দেখতে পাচ্ছিস, এই নদীর ওপাশের এক গ্রামে আমার বাড়ি ছিল। আমার বর ছিল ভবচরণের মতোই একজন জেলে। একদিন সে যখন রাতে মাছ ধরতে বেরোয়, তখন আমি প্রবল বায়না করি তার সঙ্গে আমিও যাব। রাতের বেলা নদীর জলে নৌকা ভাসিয়ে আমরা দুজনে মিলে মাছ ধরতে থাকি। বেশ ভালোভাবেই কাটছিল সময়টা। জাল পেতে মাছ ধরছিল আমার স্বামী জগদীশ। কিন্তু
কিন্তু কখন যে সেই জালের মধ্যে পড়ে একটা সাপ উঠে এসেছিল ওপরে, সেটা আমরা লক্ষ্য করিনি। মাছ খেতে আমি বড্ড ভালোবাসতাম। জাল ফেলে মাছগুলোকে ধরে নৌকার খোলের মধ্যে এনে রাখছিল জগদীশ। ততক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকই ছিল। নদীর পাড়ে ওঠার সময় নৌকোটাকে বেঁধে সে আগে উঠে পড়ে। তারপর দড়ি ধরে টানতে টানতে নৌকাটাকে ওপরের দিকে নিয়ে যাচ্ছে। আমি মাছ যেখানে রয়েছে তার এক পাশে পা রেখে ওপর দিকে উঠতে যায়, আর ঠিক তখনই সাপটা আমার পায়ে কামড়ে দেয়। প্রথমে জগদীশ বলেছিল জল নোড়া সাপের বিষ বেশি থাকে না, ওতে কিছু হবে না, তাড়াতাড়ি এটা কাপড় দিয়ে বাঁধন দিয়ে ফেলো। কিন্তু আলো আঁধারিতে বাঁধনটা ভালোভাবে পড়েনি। কামড়েছে কোথায় সেটাও ভালোভাবে বুঝতে পারিনি। প্রচন্ড ব্যথা, ভয়ে আমি কেমন যেন হয়ে গেছিলাম। নৌকা তুলে মাছ তুলে নিয়ে আমরা যখন বাড়িতে যাই এবং সেখান থেকে গ্রামের ওই কবরেজের কাছে যাই, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিষ ছড়িয়ে পড়তে শুরু করেছে গোটা শরীরে। কবরেজ মশাই সব দেখে শুনে বললেন, ওরে বোকা জগদীশ, বিষহীন সাপের কামড়টা নয়, জল ধরা সাপের বিষ থাকে না সে কথা ঠিক, কিন্তু চরের উপরে যারা থাকে তাদের বিষ থাকে। নিশ্চয় কোনো এক ফাঁকে তো নৌকার উপর উঠে ব্যাটা বসেছিল, সুযোগ বুঝে বৌমাকে কামড়েছে। কবিরাজ অনেক চেষ্টা করলেন কিন্তু কিছুতেই কিছু করতে পারলেন না। ধীরে ধীরে গোটা শরীর নীল হয়ে এলো আমার। তারপর আমি কথা বলতে পারলাম না, ভীষণ কষ্ট হয়েছিল। বারবার মনে হয়েছিল ওই নৌকা, জল আর মাছের জন্যই আমায় মরতে হয়েছে। মরার পরেও কিন্তু মুক্তি পেলাম না। জগদীশ আমার জন্য কাঁদতো, আগের মতো মাছ ধরতো না, কোনো কিছুই করতো না। ধীরে ধীরে দেখতে দেখতে সেও কেমন যেন শুকিয়ে শরীর খারাপ হয়ে 3 দিনের জ্বরে মারা পড়ল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো জগদীশ জ্বরে ভুগে মারা যায়, তবুও তার মুক্তি হয়ে যায় কয়েকদিনের মধ্যে। কিন্তু আমি মুক্তি পাই না। কেন? তোর মুক্তি আটকে ছিল কেন? মাছের জন্য। মাছ খেতে তো আমি বড্ড ভালোবাসতাম। ওই ওই দিন কত মাছ তুলে এনেছিলাম, অথচ তা খেতে পারিনি। একই অপঘাতে মৃত্যু, তার উপর অতৃপ্তির জন্য আমার আর মুক্তি হয়নি, তাই ঘুরে ঘুরে বেড়াই। ভবচরণকে ছেড়ে দে। ভবচরণ তো তোর কোনো ক্ষতি করেনি, ওকে ছেড়ে দিলে তোর মুক্তির ব্যবস্থা আমি করে দেব। এতক্ষণ ধরে সে কথা বলে চলেছিল, হঠাৎ পেছন থেকে নিতাইয়ের একটা চিৎকার শুনতেই পেছনে তাকিয়ে দেখি সাদা শাড়ি পরা সেই বৃদ্ধ মেয়ে মানুষের মতো একজন তার ঘাড়ের কাছটা চেপে ধরেছে। অবাক হয়ে গেলাম। তার মানে এতক্ষণ ভবচরণ তার গল্প শুনিয়ে আমার মন নিজের দিকে ঘুরিয়ে রাখছিল। এখন শুধু ভবচরণই নয়, নিতাইও আমাদের কবলে। বলেছিলাম না, এখানে এখানে শুধু আমি একা নই, আরো অনেকে আছে।
নিতাইয়ের মুখ থেকে গোঙানির মতো শব্দ বের হতে লাগলো। এখানে আসার আগে দেহবন্ধন করা খুবই প্রয়োজন ছিল, কিন্তু সেই কথা তো তখনও ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো ভবচরণ সত্যি সত্যি কারোর বাড়িতে যাবে। নির্বুদ্ধিতার জন্য নিজেকে মনে মনে দোষারোপ করলেও আমি শক্ত হয়ে রইলাম। আবার সেই খ্যাঁক খ্যাঁক করে বিকট হাসিটা শুনতে পেলাম। এইবার সেটা নিতাইয়ের মুখ থেকে। যেন একটা বীভৎস কণ্ঠ বলে উঠল, দুটো শরীর এখানে পেয়ে গেছি। এখন এখন অনেক মাছ ধরতে পারবো আমরা, আর সেই মাছ মানুষের শরীরে দিয়ে খাবো। কি শান্তি! মনে মনে প্রমাদ গুনলাম। তার মানে ভবচরণকে বাঁচাতে এসে নিতাইকে হারিয়ে ফেলতে হলো। কিন্তু কি করব এখন? কিছুতেই তো বুঝতে পারছি না। একটা কথা বলা দরকার। যে সময়ের কথা বলছি তখন কিন্তু মধুসুন্দরী দেবীর সঙ্গে আমার পরিচয় হয়নি। এটা তার অনেক আগের কথা। তন্ত্রমন্ত্র সামান্য কিছু শিখেছি, তবে এদের এই সময় আটকাবার মতো তন্ত্র বা মন্ত্রশক্তি আমার কাছে আছে কিনা এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তখন ঠিক করে তা অনুধাবন করতে পারছি না। ঠিক এমন সময় একটা ব্যাপার ঘটল। মনে হলো সেই সাদা কাপড় পরা মূর্তিগুলো যেন চারিদিকে তাকিয়ে সেটা দেখার চেষ্টা করছে। আর ঠিক তখনই হঠাৎ করে একটা ব্যাপার মনে হলো, যেন মনে হলো একসঙ্গে কারা যেন এই দিকেই আসছে। তাদের মুখের কণ্ঠস্বর আর তার সঙ্গে অনেকের কথা শুনতে পেলাম। তাদের মধ্যে কেউ কেউ আমার আর নিতাইয়ের নাম ধরে ডাকতে শুরু করেছে। তাদের সঙ্গে হরিচরণের বউও রয়েছে। তার গলা শোনা গেল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই। মনে মনে প্রমাদ গুনলাম আবার কারা আসছে এখানে। কিন্তু মূর্তিগুলো তখন এক জায়গায় এসে দাঁড়িয়েছে। গুনে দেখলাম মোট 4টে মূর্তি। নিতাই ভবচরণ ছাড়াও আরও 2টো মেয়ের মূর্তি রয়েছে। ওরা সামনের দিকে তাকিয়ে দেখছে। ঠিক সেই সময় বিদ্যুৎ চমকের মতো একটা কথা আমার মনে পড়ে গেল। যদি একবার ওদের কোনো একটা বন্ধনীর মধ্যে আটকাতে পারি তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। কথাটা ভাবার সঙ্গে সঙ্গে একটা লোহার কিছু খুঁজতে লাগলাম। নিতাইয়ের হাতে থাকা লাঠিটা মাটির উপর পড়েছিল। তার লাঠির নিচের দিকটা লোহা দিয়ে বাঁধানো। সেই লাঠি দিয়ে একটা গণ্ডি করলাম চারপাশে। সেই মূর্তিগুলো কিছু বুঝে ওঠার আগেই গণ্ডি শেষ করে তার মধ্যে মন্ত্র পড়ে ধুলো ছুঁড়তে যাব, এমন সময় দেখি নিতাই ঘুরে দাঁড়িয়েছে আমার দিকে। নিতাই আর ভবচরণ একসঙ্গে লাফিয়ে পড়ছে আমার দিকে। কি বিভৎস লাগছে তাদের। তারা আমার উপরে ঝাঁপিয়ে পড়ার আগেই আমার পেছনে এসে দাঁড়ালো হরিশ্চন্দ্র। সে নিজেও ব্রাহ্মণ। হরিশ্চন্দ্র এবং তার 2 ছেলে পাশাপাশি দাঁড়িয়ে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলো। সঙ্গে সঙ্গে ওরা ছিটকে গেল ভেতরের দিকে। আমি আমার গণ্ডি সম্পন্ন করে উঠে দাঁড়াতেই হরিশ্চন্দ্র বলল, যে জানালার কাছে দাঁড়িয়ে তুমিও নিতাই কথা বলছিলে, তার দেওয়ালের পাশ থেকে আমার মেয়ে সব কথা শুনেছে। তোমাদের কোনো বিপদ হতে পারে এই ভেবে আমাদের সকলকে এখানে আসতে বলল সে। তার কথা অমান্য করতে পারলাম না বাবা। সময় মতো আপনি না এলে যে কি ক্ষতি হতো। কিন্তু ওদের দুজনকে ওই অপশক্তিরা বশ করে নিয়েছে। ওরা কারা আর কেন এমন করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে জায়গাটায় তোমরা দাঁড়িয়ে আছো, এক সময় এখানে শ্মশান ছিল। অনেক আগের শ্মশান। তখন আমাদের এই গ্রামটাও তৈরি হয়নি। এখানে অনেক কিছুই থাকে। এই শ্মশানে থাকা অতৃপ্ত আত্মারা নদীর জল থেকে মাছ ধরে ধরে খেত। অনেকেই তাদের মেছো ভূত বলে। যে স্ত্রী লোকের শরীর তুমি দেখতে পাচ্ছ, ওরা আসলে নানা জায়গা থেকে এখানে এসে মরেছে। কিন্তু ঠিক মতো মরা পোড়ানো হতো না এই শ্মশানে। তাই কোনোভাবে ওই 4 শক্তি এখানে আশ্রয় নিয়েছে। ততক্ষণে সেই গণ্ডির ভেতর থেকে ওরা চিৎকার করছে। ভবচরণ আর নিতাই নিজেদের দুহাতে নিজেদেরকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে। ভবচরণের স্ত্রী এই দৃশ্য দেখে ভয়ে কেঁদে উঠল। 2জন স্ত্রীলোক তাকে নিয়ে গেল একপাশে।
এই সমস্ত জায়গা স্ত্রীলোকের আসার কথা নয়, কিন্তু ভবচরণের স্ত্রী একরকম জোর করেই এসেছিল। আমাদের আটকালে তোদেরই বেশি ক্ষতি হবে। ওদের ওদের দুজনকে নিয়ে চলে যাবো তাহলে। আমি থাকতে তুই ওদের নিয়ে চলে যাবি, তাই নাকি? হ্যাঁ, দেখা কত বড় ক্ষমতা তোর। এই কথা বলেই হরিশ্চন্দ্র সেই গণ্ডির একপাশে মাটির উপরে বসে পড়ে তারপরে উচ্চস্বরে মন্ত্র পড়তে লাগলো। আমি অবাক হয়ে তাকাতেই হরিশ্চন্দ্রের বড় ছেলে বলল, বাবা একসময় তোমার মতন তন্ত্র সাধনা করেছে, অনেক কিছু জানতো, অনেক কিছুই শিখেছিল, কিন্তু তারপরে সে চলে আসে। তুমি তো সাধনা করছো জানো, বাবা কিন্তু খুব খুশি হয়েছিল শুনে। অবাক হয়ে দেখলাম সেই গণ্ডিকে আরও শক্তিশালী করে চলেছে হরিশ্চন্দ্র। তারপরে তার ভেতরে থাকা দুঃসহ হয়ে পড়ল ওই 4 মূর্তির জন্যে। তারা সেইখান থেকে বেরোবার জন্য চিৎকার করতে লাগলো। তাদের গলার স্বর তখন কমে এসেছে। ভবচরণ আর নিতাই মাটির উপরে লুটিয়ে পড়েছে। বাকি 2 প্রেত মূর্তি যেন ধাক্কা খাচ্ছে, মাঝে মাঝে কিছু যেন ওদের ধাক্কা দিচ্ছে। এবার ওদের মধ্যে থেকে শোনা গেল নিতাইয়ের গলা। আমার বড় কষ্ট হচ্ছে হরিশ্চন্দ্র বাবু, আমাকে মারবেন না, ছেড়ে দিন আমায়। বাবা কি করছো? ওটা যে নিতাইয়ের গলা। নিতাইকে তুমি এভাবে কষ্ট দিও না বাবা। বোকার মতো কথা বলিস না। যতক্ষণে এই মেছভূতের আত্মা ওর মধ্যে থাকবে ততক্ষণ ওর নিজের আত্মা কোনো কাজ করতে পারবে না। এটাও আমাদের বিভ্রান্ত করার জন্য করছে। চোখের সামনে অবাক বিস্ময়ের সঙ্গে তাকিয়ে তাকিয়ে দেখে চললাম এক অদ্ভুত দৃশ্য। গণ্ডির ভেতর যেন প্রবল ঝড় উঠেছে। ভেতর থেকে 4 শক্তি বাইরে বেরোবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। হরিশ্চন্দ্রের কপালে ঘাম জমেছে, মুখের রগ ফুলে উঠেছে, কপালের শিরা উপশিরা দেখা যাচ্ছে, আর মাঝে মাঝে তার নাকের পাটা ফুলে যাচ্ছে। বুঝতে পারছি মন্ত্র উচ্চারণ করে এই কাজ করতে তাকে অনেক মানসিক পরিশ্রম করতে হচ্ছে। হঠাৎ করেই ভবচরণ ছিটকে এসে পড়ল একেবারে হরিশ্চন্দ্রের সামনে। তার গোটা শরীর কেমন যেন রোগাটে, তার চোখে সেই কালো ভাবটা আর নেই। অতি সাধারণ মানুষের মতন তার চোখের দৃষ্টি, কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে সে কেমন যেন ঝিমিয়ে রইল। এইবার আমি বুঝতে পারলাম আসলে গণ্ডির মধ্যে থেকে ওদের আলাদা করে ফেলার চেষ্টা করছে হরিশ্চন্দ্র। নিতাইয়ের শরীরটা যখন এসে পড়ল তখন চোখের ইশারায় আমাদেরকে ওদের দুজনকে বার করে ফেলতে বলল। হরিশ্চন্দ্র গণ্ডি থেকে ওদের দুজনকে বার করে এনে ফেলতেই বোঝা গেল ওরা জ্ঞান হারিয়েছে। আর একটু পরেই চোখের সামনে থেকে সব কিছু যেন একটু একটু করে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। নিতাই আর ভবচরণের তখন জ্ঞান ফিরেছে। তখন ভবচরণের অবস্থা খুবই খারাপ, মুখের চোয়াল বসে গেছে, গোটা শরীর ফ্যাকাশে, মুখে উদ্ভট গন্ধ। ভবচরণ জল খেতে চাইল, নদীর জলই তাকে এনে খাইয়ে দেওয়া হলো। তারপর হরিশ্চন্দ্রবাবু প্রশ্ন করল, কি হয়েছিল ভবচরণ? ঠিক যে কি হয়েছিল তা তো মনে নেই হরিশ্চন্দ্র বাবু, তবে ঘাটের কাছে মাছ ধরতে এসে যখন জাল তুললাম দেখলাম জলের উপরে বসে আছে একটা বুড়ি। তাকে সেখান থেকে চলে যেতে বলি আর জালে একটা জারা দিই, আর তারপরে যে কি হলো মাথার কাছে একটা আঘাত লেগেছিল মনে আছে, তারপর আর কিছু মনে নাই। কি যে সর্বনাশ হয়েছিল তুই ভাবতে পারবি না ভবচরণ। বারবার বলেছিলাম শনিবার রাতের বেলা এদিকে মাছ ধরতে আসিস না। আমার কথা শুনলে যে কি হয়। যার ভাগ্যে যা থাকে তাই হয়। আমাদের ভাগ্যে বেঁচে যাওয়া ছিল, তাই হরিশ্চন্দ্রবাবু এখন এই সময় এসে পড়েছিল। না হলে এই বিপদ থেকে যে আমরা এত সহজে মুক্তি পেতাম না তা আমি বেশ ভালো করেই জানি। ভবচরণের স্ত্রী ছুটে এসে স্বামীর পায়ের কাছে লুটিয়ে পড়ল, বলল, আর তুমি এমন করো না গো, কথা না শুনে এমন উল্টোপাল্টা সময় নদীর ধারে মাছ ধরতে চলে যাও। যদি তোমার কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কি হতো বলো তো? কথা চলছে এমন সময় জলের দিক থেকে খিলখিল করে একটা মেয়েলি গলায় হাসির শব্দ ভেসে এলো। আমরা এগিয়ে সেই দিকে তাকাতেই দেখতে পেলাম সেই নৌকার খোলের উপরে বসে রয়েছে একটি সাদা কাপড় পরা মেয়ে। তার মাথার চুল মুখের চারপাশটা ঘিরে রেখেছে। আমরা তাকাতেই সে উজ্জ্বল কালো দৃষ্টিতে মুখ তুলে উপরে তাকালো, বলল,
তোরা কি ভেবেছিস তোরা এখান থেকে আমাকে সরিয়ে ফেলতে পারবি? কিছুতেই পারবি না। আমি আবার আসবো। এই জায়গা আমার। এখানে যদি আবার কেউ আসে তাহলে তাকে আমার কাছে আসতেই হবে। আগের মতোই খিলখিল করে হাসতে হাসতে সে সামনের দিকে জলের ওপর লাফিয়ে পড়ল। আর তখনই আমাদের চোখ চলে গেল জলের মধ্যে বেঁচে থাকা সেই গোবিন্দর মৃতদেহটার দিকে। তাড়াতাড়ি করে কয়েকজন লোক মিলে মৃতদেহটা তুলে আনলো উপরে। এখনো সেটা ফুলে ফেঁপে যায়নি, সবেমাত্র মৃত্যু হয়েছে। আর গলার কাছে গভীর ক্ষতের দাগ, সেইখান থেকেও রক্ত পড়ছে তখনও। বিপদ যে কিছু একটা হবেই তা আমার মন বলছিল। তারানাথ, তুমি কি ভেবেছিলে গ্রামের লোকেদের প্রতি আমার কোনো টান নেই? আসলে মেয়ের বিয়ের জন্যই বড় ব্যস্ত হয়ে পড়েছিলাম। এক সাধু বলেছিলে মেয়ের বিয়ের সময় সমস্যা দেখা দেবে, তাই নিয়েই আমি চিন্তায় ছিলাম। কিন্তু মেয়ে যখন বলল তখন আমি তোমাদের সাহায্য করতে না এসে পারলাম না। যা হবার তা হয়ে গেছে হরিশ্চন্দ্রবাবু। এখন সবাই মিলে ফিরে যাওয়া দরকার। কালই তো বিয়ে, কালকের জন্য সবকিছু তোড়জোড় করতে হবে। আজ রাতে ভালো করে ঘুম না হলে কাল কিন্তু কোনো কিছুই ভালো করে করা হবে না। আমার কথা শুনে সকলে একসঙ্গে সায় দিল। গোবিন্দর বাড়িতে তার মৃত্যুর খবরটা দেওয়ার জন্য দুজনকে পাঠিয়ে দেওয়া হলো। বাকি সকলে মিলে চলে গেলাম গ্রামে। সেই রাতটা আমি ভবচরণের বাড়িতেই রইলাম। নিতাই, ভবচরণ এবং তার স্ত্রী ঘুমিয়েই কাটিয়ে দিল বাকি রাতটা। দাওয়ার কাছে বসে আমি পাহারায় রইলাম। ভবচরণের স্ত্রীর গোটা রাত ঘুম হলো না, বারবার এখানে ওখানে ঘুরঘুর করতে লাগলো। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে আমি সেইখান থেকে বেরিয়ে এলাম। হরিশ্চন্দ্রবাবু মিথ্যে কথা বলেনি। তার মেয়ের বিয়েতে ভীষণ বাধা হয়ে এসেছিল বৃষ্টি। দুপুর থেকে প্রচণ্ড বৃষ্টি, অথচ আগের দিন আকাশে মেঘের চিহ্ন মাত্র নেই। বরপক্ষ তো আসতেই পারে না সেই বৃষ্টির মধ্যে। কিভাবে যে তারা এসেছিল, মেয়ে লগ্নভ্রষ্টা হয়ে যায় আর কি। একদম শেষ সময় বর এসে পৌঁছালো, আর তারপর তাড়াহুড়ো করে কোনো রকমে বিয়েটা দেওয়া হয়েছিল। সব শেষ করে অনেক রাতের দিকে হরিশ্চন্দ্র আমার ঘরের কাছে এসে একবার দাঁড়ালো। সে আমায় ডেকে বলেছিল, সাধনা ছেড়েছি অনেক বছর হয়ে গেল। মেয়েটা হওয়ার পর থেকে এসব কিছু বন্ধ করে চলে এসেছিলাম। তবে আজ তোমায় দেখে মনে উৎসাহ বাড়ছে। আবার এসো আমার বাড়িতে, তবে মন দিয়ে সাধনা করো। মনে রেখো, মানুষের ভালো কাজের জন্য সাধনা যত কাজে লাগবে তত নিজের ক্ষমতা বাড়বে। খারাপ কাজে ব্যবহার করলে কিন্তু ক্ষমতা কমতে থাকবে, বুঝলে? একটানা এতক্ষণ কথা বলে তারানাথ চুপ করল। আমরা বুঝতে পারলাম গল্প শেষ হয়েছে। ওঠার তোড়জোড় করছি, কারণ বাইরে তখন টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। একটু পরেই হয়তো জোরে নামবে। তারানাথ স্বগতোক্তির মতো বলতে লাগলো, শুধু হরিশ্চন্দ্র নয়, এমন কথা আমায় আরো অনেকেই বলেছিল, কিন্তু তাদের কথা রাখতে পারেনি। সংসার জীবনে আসার পর ক্ষমতা কাজে লাগিয়ে খেয়েছি। ভাগ্যিস মধুসুন্দরী দেবী এবং মাতু পাগলির আশীর্বাদ মাথায় ছিল, তাই না খেতে পেয়ে কখনোই কাটাতে হয়নি। কোনো না কোনোভাবে দিন ঠিক কেটে গেছে। হ্যাঁ, তবে ক্ষমতা হারিয়ে ফেলেছি বিস্তর। তার জন্যই তো এমন অবস্থা, বুঝলে? সকালে নিতাই কিংবা ভবচরণের সঙ্গে আপনার দেখা হয়নি? হয়েছিল তো। আরও কয়েকদিন আমি সেইখানে ছিলাম। নিতাই এবং ভবচরণ দুজনের সঙ্গেই আমার দেখা হয়েছিল। দুজনেই আমায় তাদের বাঁচাবার জন্য কৃতজ্ঞতা জানিয়েছিল। কিন্তু আমি জানতাম সঠিক সময় হরিশ্চন্দ্রবাবু না এলে তাদের বাঁচানো তো দূরের কথা, নিজেকেও হয়তো বাঁচাতে পারতাম না আমি। আপনি বললেন ভবচরণকে ওই মেছভূত ধরেছিল,
তার ভয় না পাওয়ার জন্যে। কিন্তু নিতাইয়ের কি দোষ? নিতাই সব কিছু করেছিল। সেই তো বাড়ির পেছনে দাঁড়িয়ে ভবচরণের খবর এনেছিল, এমনকি আমার সঙ্গে সেখানে গিয়েছিল। সরাসরি আমাকে আঘাত করতে পারবে না সেই কথা ওই শক্তি বুঝতে পেরেছিল, আর তার জন্যেই নিতাইকে কবজা করেছিল। আমরা উঠে পড়লাম। আর দেরি করার কোনো মানে হয় না। তারানাথের আজকের গল্পটা যে একরকম মেচোভূতের গল্প সেটা বুঝতে খুব একটা অসুবিধা হলো না। পথে নেমে কিশোরীকে বললাম, তাহলে কোন দিকে যাবে? মটলেনের কাছে থাকা সেই ঠিকানা কোথায় আছে? রত্নপ্রসাদ বিহারীকে খুঁজে বার করতে হতো তো বলেছিলে। ভাগ্যিস মনে করিয়েছিলে, আমি তো একেবারেই ভুলে গিয়েছিলাম। মটলেনের ওপাশে চায়ের দোকানের কাছে জিজ্ঞাসা করে দেখতে হবে। চলো দেখি। চায়ের দোকানের কাছে জিজ্ঞাসা করে রত্নপ্রসাদ বিহারীর ব্যাপারে কোনো কিছুই জানা গেল না। তবে একজন বিহারি বাইরে থেকে এসে একা একা ঘর ভাড়া নিয়ে থাকে এমন কথাই ভেতরের দিকে ওরা বলতে পারল। সেই মতো খুঁজতে খুঁজতে প্রায় আধ ঘন্টা পরে একটা পুরনো ছোটোখাটো ঘরের দরজার কাছে এসে দাঁড়ালাম। দরজায় ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে কে যেন বলে উঠল, দরজা খুলবো না, চলে যাও, চলে যাও তোমরা। আরে রত্নপ্রসাদ, আমি কিশোরী, দরজা খোলো। আরে দরজা খুলতে কি হয়েছে? কিশোরী, সত্যি কথা তো, মিথ্যে কথা নয় তো? কিশোরী, তুমি এসেছো? একবার দরজা খুলে তো দেখো, আমি একা নই, আমার সঙ্গে আমার এক বন্ধু আছে। আরে কি হয়েছে বলো তো ব্যাপারটা। রত্নপ্রসাদ দরজা খুলতেই অবাক হয়ে গেলাম। চোখের তলায় কালি পড়েছে, মাথার চুল উস্কো খুস্কো, গায়ে পাতলা ফতুয়া আর পরনে প্যান্ট। খুব সম্ভব ভয় পেয়েছে বলে মনে হলো। ঘরের ভেতর সব কিছু এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রাখা দেখে মনে হয় সারা দিন কিছু খাওয়া হয়নি তার। আমরা ঘরে ঢুকতেই সে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিল। বলল, কাউকে কাউকে দেখোনি তো? সব সময় কাউকে দেখোনি তো? এমনিতে দিনের বেলা ওকে দেখা যায় না, কিন্তু কিন্তু কি হয়েছে বলো তো রত্নপ্রসাদ? ও ও আসে কিশোরী, ও আসে। একবার একবার আমি ওকে ডেকে বড় ভুল করেছি। ও আসে, আমি এখানে থাকবো না, এখানে থাকবো না। ও আমায় বাঁচতে দেবে না, ও আমায় বাঁচতে দেবে না, ও আমায় বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। রত্নপ্রসাদ অধৈর্য হয়ে পড়েছিল। আমরা তাকে চুপ করে বসালাম। তার মুখ থেকে শুনলাম একটা আশ্চর্য কথা। তা শুনে বুঝতে পারলাম তারানাথ তান্ত্রিক ছাড়া এই বিপদের মোকাবিলা কেউ করতে পারবে না, কেউ না। কিন্তু আজ আর সময় নেই, আমাদের ফিরে যেতে হবে। তাই রত্নপ্রসাদকে অনেকটা আশ্বাস দিয়ে বললাম, আজকের রাতটা তোমায় কাটাতেই হবে। যদি সম্ভব হয় তাহলে কাল অফিস ছুটি করে আমি কিংবা কিশোরী কেউ একজন আসবো। না, এই অবস্থায় রত্নপ্রসাদকে এমনভাবে রাখলে হবে না। আচ্ছা, তুমি এক কাজ করো বুঝলে, তুমি বরং ফিরে যাও। যাওয়ার আগে তারানাথকে একবার খবর দিয়ে যেও। আর হ্যাঁ, যদি কাল অফিস কোনোভাবে ছুটি নিতে পারো তাহলে এখানেই চলে এসো, আর না হলে তারানাথের বাড়িতে। আমি আজকে বরং এখানেই থেকে যাই, বুঝলে? বুঝলাম। রত্নপ্রসাদ বেশ খুশি হয়েছে। তবে আমায় বেরিয়ে পড়তে হলো। বাড়িতে গিন্নিকেও জানাতে হবে। মনে মনে স্থির করলাম, কাল যদি পারি তাহলে অফিস কামাই করব। মনে মনে অনেকগুলো চিন্তা নিয়ে আমি এগোতে লাগলাম বাড়ির দিকে। শুনছিলেন সুকান্ত দাশের কলমে বৈকুণ্ঠপুরের মেচোভূত। বিভিন্ন চরিত্রে অমিত, সৌম্যজিৎ, ঋতম, সোমা, অর্পণ, সায়ম এবং সৌমিতা। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। এবং গল্প শুনে আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।